এখানে যারা উপস্থিত হয়েছেন এবং রাস্তায় শুনলাম অনেক মানুষ, যেহেতু মাত্রা ছোট সকলকে বসতে দেওয়া যায় নাই, অনেকে কষ্টে করে রাস্তায় দাঁড়িয়েও বক্তব্য শুনছেন। সকলকে আমি জানাই রক্তিম সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 15টি বছর আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতারাই আত্মহতি দিয়েছে, অনেক নেতাকে গুম করা হয়েছে, যাদেরকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। মায়ের ডাক নামে একটা সংগঠন আছে, এই গুম হওয়া পরিবারের সদস্যরা সংগঠন করেছেন, সেখানে প্রায় 300 গুমের পরিবারের সদস্য আছেন। বিশেষ করে চৌধুরী আলম, বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অনেক, আর জীবন দিয়েছেন তো শত শত। সেই এত বড় আন্দোলনের পরে জুলাই আগস্টে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে খনি হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের কাছে একটাই চাওয়া, দ্রুত আপনারা নির্বাচন দেন। সেই জন্য এই সরকার ইতিমধ্যে আপনারা গতকাল দেখেছেন, নির্বাচন কমিশনের সচিব নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছে, বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত হলো এই সরকারকে সহযোগিতা করা, শুধু কেন্দ্রীয় ভাবে নয়, মাঠ পর্যায়ে। আমরা মধুপুর এবং ধনবাড়ী উপজেলা প্রশাসনকে আমরা সহযোগিতা করি, পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করি। তারা যেভাবে চালাচ্ছেন আমরা তাদের কোনো কাজে কোনো বাধা দেই না, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়েও তাদের কাছে যাই না। এই ধনবাড়িতে যদুনাথপুর ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনবাড়ি ইউনিয়নের একটা অংশ ছিল এই যদুনাথপুর। যখন ধনবাড়ি পৌরসভা হয়, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার যখন ধনবাড়িতে পৌরসভা করেন, তখন এই যদুনাথপুর ইউনিয়নের সৃষ্টি হয়েছে। এই ইউনিয়নের বাসী অনেক এই আন্দোলনের ত্যাগ তিতিক্ষাতে তারা আন্দোলন সংগ্রাম করেছেন। যদুনাথপুর স্কুল মাঠে আমাদের এই জনসভাটা হওয়ার কথা ছিল। প্রধান শিক্ষক সাহেব অনুমতি দিয়েছিলেন, বলেছেন ইতিপূর্বে অনেক রাজনৈতিক সংগঠন এখানে মিটিং করেছে, আপনারাও করেন। সেভাবেই সেই মাঠে আয়োজন করা হয়েছিল। কিন্তু আমাদেরই দলের একটা অংশের ভাইয়েরা, তারা কি বলতেন বুঝলাম না, তারা গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কি বুঝিয়েছেন, কি বলেছেন সেটাও জানি না। তবে শুনেছি তারা আমাদের এই একই সময় একই তারিখে একই মাঠে ওই যদুনাথপুর স্কুল মাঠে তারা সভা করতে চেয়েছেন। এই সভা করতে যাই একই স্থানে দুইটা সভা, সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবে, 144 দ্বারা জারি হবে, আরো যা যা ঘটতে পারে হতে পারে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ফোন করলেন, এসিডেন্ট সাহেব ফোন করলেন, তারা অনুরোধ করলেন। আমাদের দল যেহেতু প্রশাসনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে, আমরাও মেনে নিলাম। আমাদের মনে অনেক কষ্ট হয়েছে, আমাদের মনে অনেক ক্ষোভ ছিল। আমরা যে দুর্বল তা না, আমরা যদি চাইতাম ওই যদুনাথপুর হাই স্কুল মাঠে আমরা সভা করতে পারতাম। কিন্তু আমরা শান্তিতে বিশ্বাস করি। দীর্ঘ 15 বছর আন্দোলনের পরে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিজেরা নিজেরা দ্বন্দ্ব করার জন্য নয়, নিজেরা নিজেরা
ঝগড়াঝাটি করা নয়, নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার জন্য নয়। এইটুকু বুঝ আমরা বুঝি। আর এখানে প্রতিপক্ষ হিসেবে যারা আসবেন তারা তো আমাদের দলেরই লোক, তারা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই লোক। তাহলে আমরা কেন ভাই ভাই ঝগড়া করতে যাব? যদিও এই বুঝটা তাদের মধ্যে হয় নাই, এইটুকু বুঝ অন্তর্পক্ষে আমাদের মধ্যে আছে। তো যাই হোক, আমরা মেনে নিয়ে আজকে এই একজন বক্তা বলেছেন বাবু ভাই, মাদ্রাসা মাঠ, এখানে ধর্মীয় শিক্ষা হয়, দিনের শিক্ষা হয়, এবং আমরা মন ফিরে গিয়ে গিয়ে নামাজ পড়লাম, সাথে একটা সুন্দর মসজিদ আছে। তো আমরা ধর্মীয় ফরজ কার্য পালন করলাম, এই পবিত্র মাঠে দাঁড়িয়ে জনসভাও করলাম। বলতে চাই, লোক কি কম হয়েছে? যদুনাথপুর মাঠে, স্কুল মাঠে যদি করতাম তার থেকে এখানে লোক কম হয়েছে? গতকালকে তারা জনসভা, আমাদের গতকালকে তারা মোটর সাইকেলের মহড়া দিয়েছে। এতে কি একটা লোক ভয় পেয়েছে? একটা লোক কি জনসভায় কম এসেছে? আমার বিশ্বাস এই বাধা দেওয়ার পরে আমাদেরকে যারা ভালোবাসে, আমাদের যারা সমর্থক, তাদের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং এই ক্ষোভের কারণে আরো বেশি লোক এখানে উপস্থিত হয়েছে। বিকাল 4টা থেকে সভা শুরু হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই এশার নামাজ হবে, একটা মানুষও এখান থেকে যায় নাই। তাহলে আমাদের ভিতরে, নিজেদের মনোবলটা কত শক্ত, সকলের আগ্রহ কত বেশি। আর মধুপুরের একজন স্থানীয় সন্তান এমপি হিসাবে মধুপুরের ধনবাড়ি আসনে মনোনয়ন পান, এই আগ্রহটা তাদের ভিতরে কত বেশি সেটাই আজকে প্রমাণিত হয়েছে। ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। আর গতকালকে বেশ কিছু উত্তেজনাকর কথা বলেছে। আমি ফেসবুকে একটা দেখলাম, একদিন অনেকগুলো দেখেছি, এই ইউনিয়নের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, তাকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগটা কি? চাঁদাবাজি। তাহলে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হয়েছে। আর আমাদের এই জনতার সাথে থাকার জন্য আমার এই জনসভায় উপস্থিত হবেন, এই জন্য আমাদের দলের একটা ত্যাগী নেতা ইলিয়াস বাদল, যে যদুনাথপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিল, যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিল, দলে তার অনেক ত্যাগ প্রতিজ্ঞা, তাকে বহিষ্কার করেছে। জেলা বিএনপিকে বলতে চাই, দয়া করে আপনারা স্ট্যাম্প প্যাডের মতো কাজ করবেন না, দয়া করে যাচাই বাছাই করুন। বহিষ্কার করার, অব্যাহতি দেওয়ার একটা নিয়ম আছে আমাদের সংগঠন অনুযায়ী। আপনার আগে একটা কারণ দর্শানো নোটিশ দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। তারপরে তিনি যখন তার জবাব দেবেন, জবাব যদি সন্তোষজনক না হয় তখন আপনি বিবেচনা করতে পারেন, কিন্তু সরাসরি এই কাজটা করা যায় না। এই দলের মালিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দলের মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কে এই দল করবে কি করবে না তার সিদ্ধান্ত নেওয়ার মালিক তারা। অন্য কেউ কাউকে দল থেকে বহিষ্কার করতে পারে না, অব্যাহতি দিতে পারে না। দয়া করে যারা বিএনপিকে বলবো, এই কাজগুলো আপনারা করে স্থানীয়ভাবে তিক্ততার সৃষ্টি আর করবেন না। মাঠ পর্যায়ের খোঁজ খবর নেন, দেখেন, শুনেন, তারপরে দয়া করে সিদ্ধান্ত নেন। আর আরেকটা আমার স্নেহের ছোট ভাই গতকালকে অনেক উত্তেজনাকর কথা বলেছেন। এই ইউনিয়নের কৃতি সন্ধান উপজেলা পর্যায়ে ছাত্র দলের নেতা ছিল, আবার যুব দলের নেতাও ছিল। আমার এই স্নেহের ছোট ভাইটা তার
এমন একটা অসুখ হয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আরে দলের একটা বেটি ছেলে এখনো বিয়ে শাদী করে নাই, তার এত বড় একটা শারীরিক সমস্যা হয়ে গেল। আমি তাকে একাধিকবার দেখতে গিয়েছি, হাসপাতালেও দেখতে গিয়েছি। এই কথাটা বলার আগে তার ভাই, যিনি সার্বক্ষণিকভাবে তার সাথে ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম, এই যে গতকালকে আমাদের বিরুদ্ধে যে আপনার ছোট ভাই আজে বাজে কথা বলল, যাদের পক্ষে বলল তারা কি একবারও তাকে হাসপাতালে দেখতে গিয়েছিল? অথবা সে তার বড় ভাই বাসায় ছিল, অথবা বোনের বাসায় ছিল, সেখানে দেখতে গিয়েছিল? একবারও যায় নাই। অথচ আমি বহুবার তাকে দেখতে গেছি। বিবেকও থাকা উচিত। এই উত্তেজনাকর বক্তৃতা দিয়ে কখনোই ভালো হয় না, মানুষ ভালোবাসে না। কখনোই মানুষের মন জয় করা যায় না। আর বিবেকটাও রাখা উচিত যে যে লোকটা আমাকে বারবার দেখতে আসলো এই অসুস্থ অবস্থায়, তার সমর্থকদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিভাবে আমি বক্তৃতা করি। যাই হোক, সেটাগুলা আমি বিবেকের কাছে ছেড়ে দিলাম। এখন বলতে চাই, বিভ্রান্তিকর কথা মধুপুরে অনেক ছড়ানো হয়েছে। আজ পর্যন্ত দল থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয় নাই। ধনবাড়ির একজন নেতা, শীর্ষ নেতা, তার একটা বক্তৃতা শুনেছি, বারবার ফেসবুকে এটা চলে আসে। তার বক্তৃতায় সে বলতেছে যে ধনবাড়ি মধুপুরের কৃতি সন্তান আমাদের মন্ত্রী আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এ কথা বলে না? আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এই লোক কিভাবে তারপরে দলের এই পদে থাকে? জেলা বিএনপি কি সেটা দেখেন না? জেলা বিএনপির কানে কি সেটা যায় নাই? যে যিনি বলেন আমাদের গর্ব আওয়ামী লীগের, আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তারপরে কিভাবে থাকে? আমি সেই দিন বলেছি একটা বক্তৃতায়, যদি আরো দেখলাম কয়েকটা দিন একটা বক্তৃতা করেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি তার যে প্রার্থী তাকে নাকি তার বাসায় নিয়ে গেছে। এই 2-3 দিন আগে আপনার একটা ছবি হয়তো অনেকেই দেখেছেন। বিএনপির একজন ত্যাগী নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, শ্রদ্ধেয় স্যার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়েছিলেন লন্ডনে। তিনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা ছোটখাটো পার্কের মতো সেখানে বসে সাক্ষাৎকার করছেন। আর পাশে দাঁড়িয়ে আছেন ডক্টর খন্দকার মোশাররফ স্যারের ছেলে মারুফ খন্দকার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের সাথে সুপ্রিম কোর্টে ওকালতি করে। সে দাঁড়িয়ে আছে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মোশাররফ স্যার বসে আছেন। সেটা কিন্তু বাসায় না। এরপরে আরেকটা ছবি দেখলাম, বগুড়ার সাবেক এমপি হেলাল উদ্দিন তালুকদার লালু, তিনি গিয়েছেন, তার স্ত্রী গিয়েছেন এবং সাথে তার ছেলেকে কাকে দেখলাম। সেটাও বাসার বাইরে একটা জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ছবি তুলেছে। আমি যতটুকু জানি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা ছোটখাটো বাসায় থাকেন। সেই বাসায় তিনি কাউকে নেন না, নেওয়ার মতো অবস্থাও নাই। এবং এই কথা আমি শুনেছি কার কাছে? বিএনপির ভাইস চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের তিনি ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধেয় জনাব জয়নুল আবেদিন স্যারের কাছে শুনেছি। তিনিও কিছুদিন আগে লন্ডন গিয়েছিলেন। আমি বললাম যে স্যার কোথায় দেখা হয়েছিল? বলে তো উনি তো বাসায় নেন না, বাসার পাশে একটা ছোট পার্ক আছে অথবা একটা কফির দোকান আছে, দুইটার একটা জায়গায় সাক্ষাৎ করেন। এই যে যাহা মিথ্যা কথাগুলা বলার কি দরকার ভাই? আমরা তো মুসলমান, আমাদেরকে তো মৃত্যুকে ভয় করতে হবে। 2 দিন আগে হোক পরে হোক আমরা তো মারা যাব, কিন্তু এই মিথ্যা কথা বলার দরকারটা কি? বাসায় নিয়ে তার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে তার প্রার্থীর সাথে, এই কথাগুলো আসলে বলা উচিত না। এবং এই কথাগুলা বলে কিন্তু আর মানুষকে বিভ্রান্ত করতে পারে নাই।
এই যে কেউ কেউ বলে 4 বার না 5 বার নাকি মনোনয়ন কনফার্ম হয়েছে। তো সেই দিন একটা ছবি থেকে আমরা গায়ে রং মাখা, রং লাগে উল্লাস করতেছে। আমি জিজ্ঞেস করলাম একজনকে যে এই যে ছবিটা ফেসবুকে দেখতেছি রং মাখানো কেন, বলে তারা মনোনয়ন করেছে সেই জন্য রং ছড়াছড়ি করতেছে। তো বললাম যে একটা গল্প আছে, গল্পটা হলো একটা রাখাল, আপনারা জানেন, গরু নিয়ে পাহাড়ের ধারে যায়, আরো রাখালরা যায়। এই রাখালরা প্রতিদিনই বলে বাঘ আসতেছে, বাঘ আসতেছে। সব রাখালরা দৌড়ে দৌড়ে চলে যায়, পরে দেখে এইভাবে এই রাখালটা 2-3 দিন যখন মিথ্যা তথ্য দিয়ে বলতেছে বাঘ আসতেছে, বাঘ আসতেছে, আর সকল রাখালরা দৌড়ে নিরাপদ জায়গায় চলে যেতেছে, তখন কিন্তু এই যে রাখাল যে মিথ্যা কথা বলতেছে তাকে আর বিশ্বাস করে না। সত্যিকারে যেদিন বাঘ এসেছে সেদিনও কিন্তু বলেছিল ওই রাখালটা বাঘ আসতেছে, বাঘ আসতেছে, তখন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। অবশেষে বাঘ এসেছে এবং ওই রাখালকে যে মিথ্যা কথা বলেছে তাকে কিন্তু বাঘ খেয়ে ফেলেছে। এই গল্প জানেন না আপনারা? প্রকৃত মনোনয়ন যেদিন আসবে, প্রকৃত মনোনয়ন যেদিন জানবে আসবে, সেদিন কিন্তু ওই যে মিথ্যাবাদী রাখালের মতো অবস্থা হবে। আমি বক্তৃতা করেছিলাম ওই সুলতানপাড়ার ওই মাঠে, মধুপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। সেখানে নাকি আমি মিথ্যা কথা বলেছি ওই যে লন্ডনের সাক্ষাৎকার বিষয় নিয়ে। সেখানে আরেকটা কথা বলেছিলাম, সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই। তাদের নেতা একটা বক্তৃতায় আমার নাম উচ্চারণ করে বলেছে, মোহাম্মদ আলী আপনি নির্বাহী কমিটির সদস্য, আপনার সাথে আওয়ামী লীগের দোষর আছে। আর তুমি বলেছেন, আচ্ছা বলেন বড় ভাই, উনি আগে থেকে আমাকে বলেন। আমি বললাম আমার সাথে আওয়ামী লীগের যদি দোষর থাকে, ওই গোয়াপুরের মিত্রাইলের কলেজের সম্বর্ধনা অনুষ্ঠানের গোপালপুরের কুখ্যাত এমপি, যে লোকটা দ্বারা গোপালপুরের বিএনপি শত শত লোক নির্যাতিত হয়েছে, রক্তপাত হয়েছে, গোপালপুর গোয়াপুরের রক্তের হোলি খেলা খেলেছে ছোটমণি, এই ছোটমণিকে যিনি ক্রেস্ট উপহার দিলেন, ছোটমণিকে যিনি সম্বর্ধনা দিলেন, মঞ্চের পিছনে পোস্টার ব্যানার লাগানো, কর্নারে দেখা যাচ্ছে শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি, তারপরে দেখা যাচ্ছে ওই নেতার ছবি আর কুখ্যাত এমপি, বিনা ভোটের এমপি শাহজাহান খানের মাতা জামাতা ছোটমণির এমপি ছবি। তাহলে স্বৈরাচারের দোষর কারা, স্বৈরাচারের লালন পালন কারা, এইখানে কিন্তু কোনো প্রতিক্রিয়া করে নাই। আরেকটা বক্তৃতা করেছিলাম, আমি এটা করতাম না, আমার সাথে স্বৈরাচারের দোষর আছে এই কথা যদি না বলতো, যে মধুপুরের একটা ছবি, মধুপুরের সবচেয়ে অত্যাচারী এবং কুখ্যাত যে ব্যক্তি ছিল তার নাম সিদ্দিক খান, বিনা ভোটে মধুপুরের পৌরসভার মেয়র, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, এই সিদ্দিক খান লুঙ্গি পরে বসে আছে, তার সামনের টেবিলে সুন্দর সুন্দর ফল, আর তার সাথে বসে আছে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সভাপতি, সহসভাপতি, পৌর বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ আর কয়েকজন। তাহলে এরা কি স্বৈরাচারের দোষর না? আপনি যাদেরকে নেতা বানিয়েছেন, আপনি যাদের নেতৃত্বে চলতেছেন, এরা কি স্বৈরাচারের দোষর না? তাহলে আমাকেও বলতে দিলেন আমি যেন স্বৈরাচারের দোষর না রাখি, তাহলে আপনার কি করা উচিত? আজরাইল যেরকম নিজে নিজের কবর করবে তার চাল, আপনারও সেই
কিছু একটা ব্যবস্থা নাকি তিনি নিয়েছেন। আসলে এটা কি সত্যি না অভিমান তা জানি না, তবে সত্যি সত্যি যদি এই ব্যবস্থা নিয়ে থাকেন, তাদেরকে পরিহার করে থাকেন, আমি বলবো যে কিছুটা বোধোদয় আপনার ভিতরে হয়েছে। যাই হোক বন্ধুরা, নামাজের সময় আসন্ন, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা গত কয়েকটা দিন ঘুম হারাম করে নিজের কাজ বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করলেন, যদুনাথপুরের সেই নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধনবাড়ী উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আপনাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। এবারে বলতে চাই, মনোনয়নের প্রশ্নে 3টি শর্ত, 3টি যোগ্যতার কথা আপনারা পত্র পত্রিকায় দেখছেন না? তারা কিন্তু 2টার কথা বলে, একটা বলে না। কোনটা বলে না? যে অতীতে যাদের ত্যাগ তিতিক্ষা আছে, অতীতে যারা দলের জন্য শ্রম ঘাম দিয়েছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে দলকে পরিচালিত করেছেন, আন্দোলন চালিয়েছেন, জেল খেটেছেন, মামলার আসামি হয়েছেন, তারা ত্যাগী, এবং এই ত্যাগীদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে, এই কথাটা কিন্তু তারা বলে না। 1 নম্বর কথাটা কেন বলে না? কারণ তাদের নেতার এই যোগ্যতা আছে কিনা সেটা নিয়ে তারা নিজেরাই সন্দিহান। তবে আমরা কিছু কিছু জানি। আমি মোহাম্মদ আলী 17টার আসামি, 17টা মামলার আসামি, 2 বার জেল খেটেছি, রাজপথ আন্দোলন করতে গিয়ে বহুবার বাধার সম্মুখীন হয়েছি, মৃত্যুর সম্মুখীন হয়েছি। আর তাদের নেতার নাকি বাংলাদেশে কোথাও তো কোথাও মামলাও নাই, একটা জিডি পর্যন্ত নাই। তো সেই যোগ্যতার প্রশ্ন তারা করে না। কিন্তু আমরা বলি, ত্যাগী নেতার যোগ্যতার প্রশ্নে আমরা ইশারা, আপনাদের মোহাম্মদ আলী ইশারা। মধুপুর ধনবাড়িতে ত্যাগীর প্রশ্নে মোহাম্মদ আলী 1 নম্বরে আছেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত জনপ্রিয়তা। জনপ্রিয়তার পরীক্ষার কথা বলা দেব। যেখানে আমরা মিটিং করতে যাই সেখানে তারা বাধা দেয়, সেখানে মোটর সাইকেলের মহড়া দেয়, হুমকা ধামকি দেয়। আজকের জনসভায়ও তারা হুমকি ধামকি দিয়ে আমাদের জনসভাকে পণ্ড করার চেষ্টা করেছে, জনসভায় লোক কমানোর চেষ্টা করেছে। তারা কি কোনোটাতে সফল হয়েছে? জনপ্রিয়তায় আমরাই শীর্ষে, জনপ্রিয়তার যোগ্যতায় আমরাই সবার উপরে। বিভিন্ন যে জরিপ হচ্ছে, প্রত্যেকটা জরিপে আমরা তাদের থেকে বহুগুণ বেশি এগিয়ে আছি। তাহলে 2টা হয়ে গেল আমাদের, না? ত্যাগ এবং জনপ্রিয়তা। দ্বিতীয়ত হলো ইমেজ। আমাদের ভিতরে কেউ চাঁদাবাজি করেছে, কেউ বলতে পারবে? কারো কাছ থেকে সালিশ করে টাকা খেয়েছে বলতে পারবে? থানার আশেপাশে দালালি করার জন্য ঘোরাফেরা করা কেউ বলতে পারবে? এইরকম কোন লোক আমাদের পক্ষে না। অথচ তারা কন্ট্রাক্ট নিয়ে সালিশ করে। গতকালকেও শুনেছি নতুন বাজারে 1 লাখ টাকা মূল্যের একটা সালিশ তারা করেছে। আমাদেরকে একদিকে হুমকি দিতে, আবার মনে করে যে সালিশ করে। সেই সালিশের নাকি দাম ছিল 1 লাখ টাকা। তাই আমাদের সাথে কারা আছে? আমাদের ত্যাগী নেতা আছে, আমাদের সাথে কারা আছে? তারা জেলগুলো কেটেছে, তাই আমাদের কাছে আছে। সেই জন্যই আজকে আমরা জনপ্রিয়। দিনে দিনে আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন দিক দিয়েও আমরা এগিয়ে আছি। ইনশাআল্লাহ এই 3টা প্রশ্নে আপনারা চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন, এবং মনোনয়নের দাবিদার আমরা ইনশাআল্লাহ। অতএব কথায় আর বিভ্রান্ত কেউ হচ্ছে না, হবে না। তারা যদি ঝগড়া করতে চায়, দয়া করে চুপ থাকবেন। পায়ে পাড়া দিলে আপনিই বলবেন দুঃখিত, আপনি যেন প্রতিক্রিয়া না করেন।
এই ধরনের উপদেশ, এই ধরনের আদেশই আমাকে দেওয়া হয়েছে, আপনারা সেটা অনুসরণ করে চলবেন। ইনশাল্লাহ আমরা সকল দিক দিয়েই ভালো আছি, সকল দিক থেকেই আমরা এগিয়ে আছি এবং মনোনয়নের প্রশ্নে আমরা ইনশাল্লাহ 1 নম্বরে আছি। এরপরে আরেকটা কথা বলি ভাই, আমি আমার জীবনকে, আমার যৌবনকে মধুপুর ধনবাড়ি মানুষের জন্য সমর্পণ করেছি। আমি মধুপুর ধনবাড়ি মানুষের মঙ্গল চাই, কল্যাণ চাই। এই যে চাওয়াটা, এটা কিন্তু শুধু এমপি হওয়ার প্রশ্নে না। রাজনীতি শুরু করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, প্রয়াত নেতা জিয়াউর রহমানের আদর্শকে পছন্দ করে রাজনীতি করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবেসে তার নেতৃত্বকে পছন্দ করে এবং রাজনীতি করতে করতে আজকে এই পর্যায়ে এসেছে। আপনারাও মনে করছেন আমার নির্বাচনী প্রার্থী হওয়ার সময় এসে গেছে, আমিও মনে করি, বিশ্বাস করি আমার প্রার্থী হওয়ার সুযোগ এসে গেছে, সেই জন্যই আমি প্রার্থী হয়েছি। কিন্তু তাদের প্রার্থী শুধুই এমপি হওয়ার জন্য তিনি রাজনীতিতে এসেছেন, অন্য কোনো কারণ নাই। অন্য কারণ যদি থাকতো 15 বছর আন্দোলন সংগ্রামে তাকে দেখা যেত। এমনকি জুলাইয়ের আন্দোলনে যেখানে আমি এবং আমার স্ত্রী সন্তানরা রাজপথে থেকে এই ছাত্রদের সাথে আন্দোলন করেছি, সেইখানেও তার বিন্দু মাত্র ভূমিকা নাই। তিনি তো বলতে পারতেন যে ঠিক আছে, আমার টাকা পয়সা আছে, 1 ট্রাক পানি পাঠাই দিলাম ছাত্রদের জন্য জুলাই আগস্টে, যেখানে মুগ্ধ নামে একটা ছেলে, আমার ছেলের নামে নাম, পানি পানি করতে করতে পানি দিতে দিতে মারা গেল। তখন তো মানুষ পানি দিতেছে, শুধু পানি দিতেছে আন্দোলন করতে, তখন তো তিনি ঘরে বসে থাকতে হলে পানি পাঠাইতে পারতেন, তাও কিন্তু পাঠান নাই, তার কোনো ভূমিকা নাই। এই শুধুই ইচ্ছা হলো এমপি হইতে হবে, যে কোনো মূল্যে এমপি হইতে হবে। আর জনগণের ইচ্ছা হলো যিনি ত্যাগী কর্মী, যিনি দলের জন্য জীবন বাজি রেখেছেন, যিনি দলের জন্য ভূমিকা রেখেছেন, তাকেই মনোনয়ন দিতে হবে, তাকেই মনোনয়ন দিতে হবে। বন্ধুগণ, সবশেষে বলবো, আমি মধুপুর ধনবাড়ির মানুষকে ভালোবাসি। আমি চাই মধুপুরের উন্নয়ন, ধনবাড়ির উন্নয়ন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন এবং এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান বানাতে চাই, যেখানে আমাদের মানুষরা, মা বোনেরা দূরে কাজ করতে যাবে না, ঘর থেকে গিয়ে কাজ করবে। বিশ্ববিদ্যালয় বানাতে চাই, মেডিকেল কলেজ বানাতে চাই, এগুলো হলো আমার স্বপ্ন। এই জন্যই আমি ছুটে বেড়াচ্ছি আপনাদের সাথে। আর মধুপুরের মানুষদেরকে, ধনবাড়ি মানুষদেরকে এতটা ভালোবাসি, ভালোবাসার বিনিময়ে আমি ভাই কিচ্ছু চাই না, শুধু আপনাদের ভালোবাসা চাই। কি ভালোবাসা দেওয়া যাবে নাকি? মাশাআল্লাহ, আপনারা যেভাবে হাত তুলে ভালোবাসা দিলেন, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি, সত্যি আমি অভিভূত হয়ে গেছি। আর একটা কথা বলতে চাই, আপনারা তো আমাদের জন্য স্থানীয় সন্তান যাতে মনোনয়ন পায়, দলের ত্যাগী নেতা যাতে মনোনয়ন পায়, সেজন্য তো অনেক কষ্ট করতেছেন, তাই না? অনেক সংগ্রাম করতেছেন, তাই না? তাদের অনেকে জুলুমের শিকার হচ্ছে, তাই না? তারা কিন্তু মাঠে না, এই যেখানে ঘোড়া মার্কার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে এই ঘোড়া মার্কার লোকরা আমাদেরকে যেভাবে নির্যাতন করতো, এখন তারা কিন্তু সেইভাবে আমাদেরকে নির্যাতন করছে। শুধু বড়াইটা কি কমিটি, কমিটিতে কি হবে ভাই? জনগণ যদি একদিকে থাকে, কমিটিতে কি হবে বলে? খাতা আছে, পাখি না, এই খাতার কোনো দাম আছে? কমিটি আছে, জনগণ না, এই কমিটির কোনো দাম আছে? আর কমিটি তো পরিবর্তনশীল, কমিটির পরিবর্তন হবে এবং সেই কমিটিতে ত্যাগী নেতা কর্মী, আপনারা যারা দীর্ঘদিন পথ বঞ্চিত, তারা অবশ্যই মূল্যায়িত হবে। ত্যাগী নেতাদের কর্মীদের দ্বারাই মধুপুর ধনবাড়ির বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন করতে হবে। পরিশেষে বলবো, আপনারা এত কষ্ট করতেছেন, আমি ভালোবাসা চাইলাম, আপনারা হাত তুলেন, আমি হাত তুলতে বলি নাই। এবার যদি একটু বলি, হাত তুলেন তো দেখি। হাতটা নামাবেন না, এই হাতটা নামাবেন না, এইটা আপনাদের হাত দেখতেছি, আমার ভিতরে শক্তি বাড়তেছে, আমার ভিতরে প্রচন্ড হচ্ছে শক্তি। আপনাদের এই যে 2 হাত তুলে আমার শক্তি দেখালেন, আমাকে শক্তি দিলেন, এই
ভালোবাসার হাতকে শক্তিতে রূপান্তরিত করে আমি ইনশাল্লাহ মনোনয়ন নিয়ে আসবো। এবার জোরে একটা করতালি।